1553 সালের গ্রীষ্ম অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট পূর্বের সাফাভিদের বিরুদ্ধে তৃতীয়বারের মতো অভিযান পরিচালনা করার জন্য ইস্তানবুল ছাড়লেন, আর যা নাসিবান অভিযান নামে পরিচিত। রাজধানী ছাড়ার আগে সুলতান সুলেইমান তার এক দূতকে আমাসিয়ার গভর্নর শাহজাদা মুস্তফার কাছে পাঠালেন। দূত মারফত মুস্তফাকে তার সৈন্যদের প্রস্তুতি করে অভিযানে যোগ দেওয়ার জন্য খবর পাঠান। কিন্তু কেরেগলির কাছে এসে সুলতান সুলেইমান আরেকজন দূতকে মুস্তফার কাছে পাঠান। এবার তিনি জানান সরাসরি অভিযানে যোগ না দিয়ে বরং তার সৈন্যরা যেখানে পরবর্তীতে তাঁবু খাটাবেন সেখানে যেন মুস্তফা আসে। একমাত্র পুত্রের বিপদের কথা আন্দাজ করতে পেরেছিলেন মাহিদেবরান সুলতান। শাহজাদা মুস্তফার অনুসারীদের সকলেই সুলতানের সাথে দেখা করতে নিষেধ করেছিলেন, কিন্তু বাবার অনুগত শাহজাদা মুস্তফার পক্ষে আদেশ অমান্য করা ছিল অসম্ভব, কেননা সুলতানের আদেশ অমান্য করলে তা হবে বিদ্রোহ ঘোষণার শামিল। তাই তিনি ভাগ্যের উপর ভরসা রেখে রওনা হলেন অটোমান সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় শাহজাদা। 6 অক্টোবর 1953 সৈন্য শিবিরের যে তাঁবুতে সুলতান সুলেইমান থাকতেন তার সামনে এসে উপস্থিত হলেন শাহজাদা মুস্তফা। গায়ে তখন তার শুভ্র রাজকীয় পোশাক, মাথায় দিয়েছিলেন সাদা পাগড়ি। ঘোড়া থেকে নেমেই সুলতানের তাঁবুতে প্রবেশ করতে গিয়েই বাধার সম্মুখীন হলেন শাহজাদা। তাকে বলা হলো তার অস্ত্র জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে। সুলতানের নিরাপত্তা প্রহরীদের কাছে তলোয়ার আর ছোরা জমা দিয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন শাহজাদা মুস্তফা। সুলতান সুলেইমান তখন সিংহাসনে একটি তীর হাতে বসেছিলেন। মুস্তফা নিয়ম অনুসারে সুলতানের হাতে চুম্বন করতে গেলেন, কিন্তু হাত সরিয়ে গর্জে উঠে সুলতান বললেন, আরে কুকুর, তোমার এখনো আমাকে অভিবাদন করার সাহস হয় কিভাবে? শাহজাদা মুস্তফা কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ফেলে 3 জন বধির জল্লাদ। সবকিছু যেন আগে থেকেই ঠিকঠাক করা ছিল। তার পেছন থেকে শাহজাদাকে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেন। শাহজাদা মুস্তফা তার হাত থেকে প্রায় ছুটে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষাটুকু হয়নি। তাকে কয়েকজন মিলে আবারও ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তারই পিতা সুলতান সুলেইমানের আদেশে। সেই সাথে মুস্তফার সাথে আসা এক ঘোড়সাওয়ার ও এক আগাকেও হত্যা করা হয়। শাহজাদা মুস্তফার মৃত্যু জেনিসারীদের কাছে ছিল এক বজ্রপাতের মতো। শুধু তারাই যে মুস্তফাকে ভালোবাসতেন এমনটি নয়, সেই সময় অটোমান সাম্রাজ্যের সৈন্য থেকে শুরু করে আমলা, ধর্মীয় পণ্ডিত, কবি এবং সাম্রাজ্যের প্রায় প্রতিটি প্রভাবশালী পরিবার ও সাধারণ মানুষও মুস্তফাকে ভালোবাসতেন। সেই সময়ে অটোমান সাম্রাজ্যের প্রায় প্রতিটি মানুষই বিশ্বাস করতেন শাহজাদা মুস্তফাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন সুলতান সুলেইমানের প্রাণপ্রিয় স্ত্রী হুররাম সুলতান এবং তার জামাতা ও উজিরে আজম রুস্তম পাশা। এর কারণ ছিল একটাই, জনগণের প্রিয় শাহজাদাকে সরিয়ে হুররামের সন্তানদের জন্য সিংহাসনের পথ সুগম করা। অটোমান সাম্রাজ্যের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন এবং সাহিত্য রচনা করেছেন তারা সবাই এক বাক্যে মেনে নিয়েছেন যে মুস্তফাকে হত্যার পেছনে হুররাম এবং রুস্তম পাশাই দায়ী। তারা দুজন শাহজাদাকে সুলতানের চোখে বিদ্রোহী হিসেবে উপস্থাপন করেছেন, যার ফলশ্রুতিতে সুলতান সুলেইমানের মতো বিচক্ষণ সুলতানও তার নিষ্পাপ সুলতানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে এতক্ষণ ভিডিওতে যা দেখলেন এবং শুনলেন তা হচ্ছে শাহজাদা মুস্তফার মৃত্যুর সাধারণ বিবরণ, কিন্তু তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হুররাম এবং রুস্তম পাশার পক্ষে এতটাও সহজ ছিল না। এছাড়াও এই হত্যার জন্য কে দায়ী তা জানা উচিত। যারা মুস্তফার সম্পর্কে জানেন তারা সবাই মনে করতে পারেন এর জন্য একমাত্র হুররাম এবং রুস্তম পাশা দায়ী। কিন্তু 3 পর্বের এই সিরিজের সুদীর্ঘ আলোচনার মাধ্যমে তুলে ধরা হবে শাহজাদা মুস্তফার হত্যার পেছনের দৃশ্যপট এবং প্রকৃত অপরাধী। তার আগে জেনে নেওয়া দরকার অটোমান সাম্রাজ্যের সিংহাসন দখল করার নিয়মটা কি ছিল। অটোমান সাম্রাজ্যের সিংহাসন দখলের আইন অনেকটা ছিল তুর্ক মঙ্গলদের মতো, যেখানে সুলতানের প্রত্যেক ছেলেরই অধিকার ছিল সাম্রাজ্য শাসন করার। তবে তুর্ক মঙ্গলদের সাথে অটোমান সাম্রাজ্যের একটি বড় পার্থক্য রয়েছে। তুর্ক মঙ্গলদের আইন অনুযায়ী রাজপরিবারের সকল পুরুষদের মধ্যে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল ভাগ করে দেওয়া হতো। এরপর তাদের মধ্যে যারা সিংহাসন লাভ করতে চাইতেন তারা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়তেন, আর যদি কেউ সিংহাসনের প্রতি আকৃষ্ট না হতেন তাহলে তাদের নিজেদের অঞ্চল শাসন করেই সন্তুষ্ট থাকতে হতো। কিন্তু অটোমানদের নিয়ম অনুসারে সাম্রাজ্যকে কয়েকটি সামন্ত রাজ্য হিসেবে ভাগ করার রীতি ছিল না, তবে প্রত্যেক শাহজাদারই সিংহাসন লাভ করার জন্য অধিকার ছিল। এর জন্যই শাহজাদারা কৈশোরে পা দেওয়ার পরপরই তাদেরকে প্রাদেশিক গভর্নরের দায়িত্ব দেওয়া হতো, যাতে শাহজাদারা রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করে ভবিষ্যতে সিংহাসনের জন্য নিজেদেরকে যোগ্য হিসেবে প্রস্তুত করতে পারে। কিন্তু এই নিয়মের কারণে অটোমান সাম্রাজ্যে ভাতৃহত্যার মতো এক রীতি তৈরি হয়, আর এই আইন তৈরি করে যান সুলতান দ্বিতীয় মাহমুদ। এই আইন এমন ছিল, সাম্রাজ্যের মঙ্গলের স্বার্থে ঈশ্বর যাকে সিংহাসনের জন্য উপযুক্ত হিসেবে মনোনীত করবেন তিনি তার অন্য ভাইদেরকে আইনগতভাবে হত্যা করতে পারবেন। আর তার এই আইনকে অধিকাংশ উলামারা সমর্থন করেছিলেন, যা পরবর্তীতে এক ভাই হত্যার আইন হিসেবে দাঁড়ায়। আর এই আইনের কারণেই যিনি সিংহাসনে বসতেন
তিনি তার অন্য ভাইদের এবং তার সন্তানদের সহ মৃত্যুদণ্ড দিতে পারতেন। যদি তাদের কোনো অপরাধও না থাকে তবুও তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। সুলতান প্রথম সেলিমের মৃত্যুর পর সিংহাসনের একমাত্র দাবিদার ছিলেন সুলেইমান, কারণ তার কোনো ভাই ছিল না। আর এর কারণে প্রায় তিনি বিনা বাধায় সিংহাসন আহরণ করেন এবং নিজ ঘরে কোনো শত্রু না থাকায় সাম্রাজ্য আহরণ করেই সীমানা বিস্তীর্ণ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার সন্তানদের সেই ভাগ্য ছিল না। সুলতান সুলেইমান যখন মানিসার গভর্নর ছিলেন তখন তার সঙ্গী মাহিদেবরান 1515 সালে শাহজাদা মুস্তাফাকে জন্ম দেন। এরপর সুলেইমান সঙ্গী হিসেবে হুররাম সুলতানাকে বেছে নেন। তার গর্ভে পরপর মেহমেদ, সেলিম, বাইজিদ এবং জাহাঙ্গীর নামে 4 শাহজাদার জন্ম হয়। এছাড়াও তাদের মিহিরিমা নামের একটি কন্যা সন্তান ছিল। তবে ধারণা করা হয় মুরাদ এবং আবদুল্লাহ নামে সুলতান সুলেইমানের আরও 2টি ছেলে সন্তান ছিল, কিন্তু তারা শৈশবেই মারা যান। এছাড়াও হুররাম সুলতানের বড় ছেলে মেহমেদও কৈশোরেই মারা যান। অটোমান সাম্রাজ্যের নিয়ম অনুসারে একজন দাসীর মাধ্যমে একজন সন্তান জন্ম দেওয়ার রীতি ছিল, কিন্তু সুলেইমান হুররামকে প্রাণাধিক ভালোই বাসেননি, দিয়েছিল স্ত্রীর মর্যাদা। এবং একমাত্র সুলতান হিসেবে লাশের খাট নিজের কাঁধে বহন করেছিলেন সুলেইমান, আর সেই লাশ ছিল হুররাম সুলতানের। 3 সন্তান মারা যাওয়ার পর সিংহাসনে যাওয়ার সুযোগ ছিল 4 জনের। এর মধ্যে জাহাঙ্গীর ছিল অসুস্থ, যার ফলে তার সিংহাসনে যাওয়ার সম্ভাবনাই ছিল না। বাকি ছিলেন মুস্তফা, সেলিম এবং বাইজিদ। এই 3 জনের মধ্যে লড়াই ছিল অনিবার্য, তবে যোগ্যতার দিক থেকে এগিয়ে ছিল মুস্তফা। তারপরেই ছিলেন বাইজিদ। আর সেলিম ছিলেন মদ্যপ কবি, সাম্রাজ্য পরিচালনার কোনো দক্ষতাই ছিল না তার। সুলতান সুলেইমান বেঁচে থাকা অবস্থায় নিজের মতো যোগ্য 2 শাহজাদাকে হত্যার অনুমতি দিয়েছিলেন, ফলে শেষ পর্যন্ত সিংহাসন লাভ করেন শাহজাদা সেলিম। ভাতৃহত্যার যে আইন তার নিষ্ঠুর প্রয়োগ করেছিলেন সেলিমের পুত্র 3য় মুরাদ। তিনি তার 5 ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, তবে তিনি বাবা সুলতান 2য় সেলিমের চেয়ে যোগ্য ছিলেন না। মুরাদের ছেলে 3য় মাহমুদ অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় ভাতৃহত্যার ইতিহাস রচনা করেন। তিনি একসাথে 19 ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন। শাহজাদা মুস্তফার প্রতি সুলতান সুলেইমানের মনোভাব এবং রোস্তম পাশার ষড়যন্ত্রটা একটু অন্যরকমই ছিল। উত্তরাধিকারী সূত্রে বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন সুলতান সুলেইমান। এরপর তিনি সিংহাসনে বসার পর প্রথম 10 বছর বেশ কয়েকটি উচ্চবিলাসী অভিযান পরিচালনা করে সাম্রাজ্যের সীমানা আরো বহুদূর পর্যন্ত নিয়ে যান। তিনি আরবের নতুন ভূমি তো বটেই, দখল করে নেন বেলগ্রেড এবং রোডস, প্রায় নিশ্চিহ্ন করে দেন হাঙ্গেরির রাজ পরিবারকে। সেই সাথে লড়াই করেছিলেন হাবসবার্গের সম্রাট 5ম চার্লসের সাথে। উচ্চবিলাসী অভিযানগুলো শেষ করার পর সুলতান সুলেইমান কিছুটা ক্লান্ত হয়েছিলেন। এর কারণে তিনি 1540-এর দশকে নিজেকে কিছুটা গুটিয়ে নেন। সুলতান সুলেইমান তখন বিশ্বের অধিপতি থেকে নিজেকে আঞ্চলিক সম্রাটে পরিণত করেন। কিন্তু এরপরেও সুলতান সুলেইমানের লড়াই থেমে থাকেনি। তাকে প্রায় প্রতিটি বছরেই পূর্ব থেকে পশ্চিমের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। কিন্তু তখন এই অভিযানগুলোতে সুলতান সুলেইমান সরাসরি উপস্থিত না থেকে উজিরে আজমদের পাঠাতেন। ওদিকে তিনি তখন ইস্তানবুলে থাকতে পছন্দ করতেন। শীতকালে কাটাতেন এদির্নে, রাজকীয় বাগানে ঘুরে বেড়াতেন এবং মাঝে মাঝে শিকার করে সময় কাটাতেন। কিন্তু তার রাজধানীতে থাকার অন্য একটা কারণ ছিল, তিনি বুঝতে পেরেছিলেন তার সন্তানদের মধ্যে লড়াই শুরু হতে যাচ্ছে। তার অবর্তমানে কোনো শাহজাদা তাকে যেন সিংহাসনচ্যুত না করতে পারে, তার জন্যই তিনি রাজধানীতে কাটাতেন। সুলতান সুলেইমান নিজেও মানুষের কাছে শাহজাদা মুস্তফার সম্মান ও গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতেন। সুলেইমান তখন নিজেকে সেনাদের নেতৃত্ব দেওয়া থেকে বাইরে সরে আসেন। রুস্তম পাশাকে উজিরে আজম হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই তাকে সেই দায়িত্ব দিয়ে দেন। তখন অনেক সেনা শাহজাদা মুস্তফাকে সিংহাসন দখলের জন্য প্রলোচিত করেছিলেন, কিন্তু শাহজাদা মুস্তফা তখন সায় দেয়নি। সৈন্যরা শাহজাদাকে এমন প্রচলনা দিতে পারে সে বিষয়ে সুলতান সুলেইমান নিজেও অবগত ছিলেন। শাহজাদা মুস্তফার যোগ্যতা এবং মানুষের কাছে জনপ্রিয়তা থাকলেও সুলতান সুলেইমান উত্তরসূরি হিসেবে কখনোই তাকে বিবেচিত করেননি, কারণ তার প্রথম পছন্দ ছিল হুররাম সুলতানের বড় ছেলে মেহমেদ। অটোমান সাম্রাজ্যের প্রত্যেক শাহজাদাকেই সানজাকে যাওয়ার রীতি ছিল, আর প্রাদেশিক গভর্নরের দায়িত্ব গ্রহণই হচ্ছে সানজাক। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সানজাক ছিল মানিসা। 1534 সালে শাহজাদা মুস্তফাকে মানিসায় পাঠানো হয়। এরপর 6 বছর পর তাকে মানিসায় থেকে আমাসিয়ায় পাঠানো হয়, আর মানিসার দায়িত্ব দেওয়া হয় মেহমেদকে। আমাসিয়া থেকে ইস্তানবুলের দূরত্ব অনেক বেশি, সেই তুলনায় রাজধানী থেকে মানিসার দূরত্ব খুবই কম। তবে মানিসার থেকে আমাসিয়ার গুরুত্ব ছিল অনেক। সাম্রাজ্যের পূর্ব অঞ্চল নিয়ন্ত্রণ রাখতে হলে আমাসিয়ায় যোগ্য শাসক থাকা দরকার ছিল। তবে শাহজাদা মুস্তফা বুঝতে পেরেছিলেন যে সিংহাসন পাওয়ার ক্ষেত্রে তিনি কিছুটা পিছিয়ে পড়লেন, কিন্তু গুরুত্বের কথা ভেবে পদোন্নতি হিসেবেই ধরে নিলেন। 1543 সালে শাহজাদা মেহমেদের আকস্মিক মৃত্যুর ফলে শাহজাদা মুস্তফা আবারও সিংহাসনের নিকটবর্তী হন। এমনকি সুলতান সুলেইমান নিজেও তখন ছোট ছেলে শাহজাদা জাহাঙ্গীরের কাছে উত্তরসূরি হিসেবে শাহজাদা মুস্তফার কথা বলেছিলেন। তিনি বলেন, আমার পুত্র মুস্তফাই সুলতান হবে এবং তোমাদের সবাইকে বঞ্চিত করবে। শাহজাদা মুস্তফাকে মানুষ কি পরিমাণে ভালোবাসতেন তাই এই ভিডিও দেখে পুরোপুরি অনুধাবন করা খুবই কঠিন।
সাম্রাজ্যের উচ্চবিত্ত থেকে দাস পর্যন্ত সকলেই মুস্তাফাকে সুলতান সুলেইমানের উত্তরসূরি হিসেবে চেয়েছিলেন, কারণ তিনি মানসিকতা, উদারতা এবং স্বচ্ছতার মধ্যে দিয়ে সুনাম অর্জন করেছিলেন। তাই মুস্তাফার মতো শাহজাদার সাথে লড়াই করা খুবই কঠিন ছিল, যেখানে অধিকাংশ মানুষই তাকে ভালোবাসতেন। তাকে পরাজিত করে সিংহাসন দখল করা ছিল প্রায়ই অসম্ভব। জেনিসারিরা তো সুলতানের মৃত্যুর আগেই মুস্তাফাকে সিংহাসনে দেখতে চেয়েছিলেন, আর এর কারণ সুলতান সুলেইমানের বয়স হওয়ায় তিনি সৈন্যদেরকে ঠিকমতো নেতৃত্ব দিতে পারছিলেন না। জেনিসারিদের আশা ছিল মোস্তফা সুলতান হলে তারা পূর্ব থেকে পশ্চিমে সমান তালে বিজয় অর্জন করতে সক্ষম হবে। জেনিসারিরা মোস্তফাকে তার দাদা সুলতান প্রথম সেলিমের কথা মনে করিয়ে দেন। সুলতান প্রথম সেলিম তার বাবা সুলতান প্রথম বাইজিদকে সিংহাসনচ্যুত করেছিলেন। যদিও সুলতান প্রথম বাইজিদ উত্তরসূরি হিসেবে শাহজাদা মুস্তাফাকে অপছন্দ করতেন, তখন সেলিম জেনিসারি এবং সিপাহীদের সহায়তায় রুমেলিতে তার বাবাকে চ্যালেঞ্জ করে বসেন। চাপের মুখে সুলতান বাইজিদ 1512 সালে সেলিমের হাতে সিংহাসন দিয়ে ইস্তানবুল ছেড়ে দিমাতকার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু যাত্রা পথেই তিনি মৃত্যুবরণ করেন। মোস্তফা তার দিক থেকে জেনিসারিদের পরিকল্পনাকে একেবারেই নাকচ করে দেননি। তার আগে তিনি চারপাশের সাম্রাজ্যের ক্ষমতাধর ব্যক্তিদেরকে ভেরাতে চেয়েছিলেন। তখন তিনি এরজুরামের গভর্নর আয়েস পাশাকে নিজের ইচ্ছার কথা খুলে বলেন, তবে মোস্তফা তাকে বলেছিলেন তিনি কখনোই তার বাবাকে সিংহাসনচ্যুত করবেন না, বরং তার বাবার মৃত্যুর পরেই সিংহাসনে বসতে চান। সেই সাথে আয়েস পাশাকে তার পাশে থাকার এবং প্রস্তুতি নেওয়ার আবেদন জানান, কারণ আয়েস পাশা তখন গুরুত্বপূর্ণ আমলা ছিল। তিনি শাহজাদা মুস্তাফাকে আশ্বস্ত করেন সুলতান সুলেইমান সবসময় হুররাম সুলতানকে সুবিধা দিয়েছেন, আর তিনি নিয়মও লঙ্ঘন করেছেন। সুলতান সুলেইমান হুররাম সুলতানাকে বিয়ে করলে তিনি অটোমান সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারীতে পরিণত হন। স্বাভাবিকভাবে তিনি চেয়েছিলেন সুলতান সুলেইমানের মৃত্যুর পর তার এই ক্ষমতা বজায় থাকুক, যার একমাত্র উপায় ছিল তার কোনো একটা সন্তানকে সিংহাসনের বসানোর ব্যবস্থা করা। হুররাম সুলতান অটোমানদের নিয়ম লঙ্ঘন করে মেহমেদের সাথে মানিসায় থাকেন। নিয়ম অনুসারে কোনো শাহজাদার মাতা করতে পারেন না, কিন্তু মেহমেদের মৃত্যু তাকে লড়াই থেকে পিছিয়ে দেয়। তখন তিনি আরও মরিয়া হয়ে ওঠেন। 1540 সালের শেষ এবং 1550 সালের শুরুর দিকে সুলতান সুলেইমানের ছেলেদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসতে থাকে। এই কারণেই সুলতান সুলেইমান তখন কোনো অভিযানে না গিয়ে রাজধানীতেই থাকতেন, যা পূর্বেও আরও একবার উল্লেখ করেছি। 1545 সালের শেষের দিকে শাহজাদাদের মধ্যে বিরোধের কারণে রুস্তম পাশা হাবসবার্গের সাথে শান্তি চুক্তির প্রস্তাব দেয়। 1547 সালে হাবসবার্গের দূত জেরার্ড বোল্ডউইক এবং 1550 সালে ফেব্রুয়ারির দিকে মেলজিকে খবর পাঠান যে রুস্তম পাশা শাহজাদা মুস্তাফাকে সরিয়ে দিতে চান। এই চক্রান্তে শুধু রুস্তম পাশাই ছিলেন না, সেই সাথে ছিলেন হুররাম সুলতানা এবং মিহরিমে সুলতানাও। কারণ হুররাম সুলতানা, মিহরিমে সুলতানা এবং রুস্তম পাশা চেয়েছিলেন অটোমান সিংহাসনে বাইজিদ বা সেলিম বসুক। সুলতান সুলেইমানের উজিরে আজম এবং জামাতার রুস্তম পাশা ছিলেন বেফসফিরিমে পদ্ধতিতে আসা খ্রিস্টান বালক। এই পদ্ধতিতে বলকান অঞ্চল থেকে 8 থেকে 20 বছরের খ্রিস্টান বালকদেরকে তুলে নিয়ে এসে লালন পালন করে অটোমান সাম্রাজ্যে কাজে লাগানো হতো। তবে তারা খ্রিস্টান থাকতেন না, তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হতো। রুস্তম পাশা শুরুতেই হারেমের আস্তাবলের দায়িত্ব ছিলেন। এরপর হুররাম সুলতানের সাথে সখ্যতা গড়ে ওঠে। হুররাম সুলতানা তাকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত 1544 সালে তিনি অটোমান সাম্রাজ্যের সুলতানের পরে সর্বোচ্চ ক্ষমতাধরদের মধ্যে একজন হন। এরপর রুস্তম পাশার সাথে বিয়ে হয় সুলতান সুলেইমান ও হুররাম সুলতানার একমাত্র মেয়ে মিহরিমার সাথে। এই বিয়ের পরে হারেম এবং দরবারের সাথে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে তার। রুস্তম পাশা নিজের স্বার্থের জন্য মুস্তাফাকে প্রতিহত করার লড়াইয়ে নেমেছিলেন। তিনি জানতেন যদি হুররাম সুলতানের কোনো এক ছেলে সিংহাসনে বসতে পারেন তাহলে তিনি তার ক্ষমতা ধরে রাখতে পারবেন, আর এর জন্য মুস্তাফার সুনাম নষ্ট করে কিভাবে সুলতানের চোখে খারাপ বানানো যায় সেই চেষ্টায় অব্যাহত থাকতেন। উদাহরণ হিসেবে দুইটি ঘটনার দিকে নজর রাখা যাক। 1550 সালে জর্জিয়ানরা এরজুরামের গভর্নরকে হত্যা করেন। আমাসিয়া থেকে তখন মুস্তাফা সাহায্যের জন্য আবেদন জানান, কিন্তু রুস্তম পাশা কোনো সাহায্যই পাঠাননি। পরের বছর ইরান থেকে কিছু ডাকাত অটোমান সাম্রাজ্যের সীমানা অতিক্রম করে স্থানীয় লোকজনদের ঘরবাড়ি ডাকাতি শুরু করলে মুস্তাফা আবারও সাহায্যের জন্য আবেদন জানান, কিন্তু এবারও রুস্তম পাশা নাকচ করেন। এর কারণ সাহায্য পাঠানোর পর যদি মুস্তাফা সফল হন তাহলে তার সম্মান আরও বেড়ে যাবে। তাই রুস্তম পাশা সাহায্য পাঠানোর পরিবর্তে মুস্তাফার উজিরে আজম লালা পাশাকে ইস্তানবুলে নিয়ে এসে সেখানে বসনিয়ান আহমেদ পাশাকে পাঠান। আর এই আহমেদ পাশাকে পাঠানো হয়েছিল মুস্তাফার উপর নজরদারি করার জন্য, কিন্তু রুস্তম পাশার সেই ইচ্ছা পূরণ হয়নি, কারণ আহমেদ পাশার সাথে শাহজাদার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তোপরামি প্রাসাদের জাদুঘরে সংরক্ষিত নথিপত্র থেকে জানা যায় মোস্তফা সাফাভিদের সাথে মিত্রতা করেছেন এমন একটি সাজানো নাটক সুলতানের কাছে তুলে ধরেন রুস্তম পাশা। এ নিয়ে সুলতানের মনোভাব জানা যায়নি, তবে রুস্তম তার লোকজনদের দিয়ে শাহজাদার চিল চুরি করে ইরানের শাহ তামাস পাশার কাছে বন্ধুত্বের চিঠি পাঠান। শাহ কোনো কিছু বুঝে উঠতে না পেরে ইতিবাচক চিঠির উত্তর দেয়, যা পরবর্তীতে রুস্তম পাশার এসে হাতে পৌঁছালে তিনি তা সুলতান সুলেইমানের কাছে তুলে দেন। রুস্তম পাশার এই চক্রান্তের কারণেই একসময় শাহজাদা মুস্তাফাকে
মৃত্যুদণ্ড দিয়ে দেন সুলতান সুলেইমান। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে এতটুকুই। বাকিটুকু পরবর্তী এপিসোডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।